নমস্কার। আজকের কথার কোলাজে আমার সহৃদয় দর্শক এবং শ্রোতাদের আমি সাদরে গ্রহণ করছি। আজকে শুরুর আগে একটা কথা বলে নিই। দু একজন আমার নিয়মিত দর্শক একটা ভুল ধারণা পোষণ করছেন এবং সেই ধারণার বশবর্তী হয়ে তারা মন্তব্যও করছেন। তাদের একটা ধারণা হয়েছে যে এরা বড়জোর সংখ্যায় দুজন কোনো একটি বিশেষ দলের মুখপত্র হিসেবে কাজ করছি বা কোনো একটি বিশেষ দলের কথা বলছি। না, আদৌ না। আমি ঘটনাগুলো যা দেখতে পাচ্ছি, যে ঘটনাগুলো আমাকে স্পর্শ করছে, সেই ঘটনার কথা তুলে ধরছি। হ্যাঁ, আমি স্বীকার করছি আমি একজন হিন্দু, কট্টর হিন্দু, এবং এও ঠিক যে আমি বামপন্থায় বিশ্বাস করি না। কিন্তু বামপন্থায় বিশ্বাস করি না মানে এই নয় যে অন্য একটি দলের, কোনো একটি বিশেষ দলের আমি সমর্থক বা তাদের হয়ে কথা বলি। হ্যাঁ, আবার বলছি, আমি হিন্দু বিরোধী, সমস্ত বিষয়ের বিরোধী, এবং আমি বামপন্থায় আমি বিশ্বাস করি না। কারণ বামপন্থা আজ অবধি কোনো ইতিবাচক উপহার ভারতবর্ষকে দেয়নি, ক্ষতিগ্রস্ত করেছে সেই সুভাষচন্দ্রের সময় থেকে। আর আমি গতকাল যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে কয়েকজনের নাম করেছিলাম, বিখ্যাত ব্যক্তিত্ব, রাজা সুবোধ মল্লিক, ব্রজেন্দ্রকৃষ্ণ রায়চৌধুরী, স্যার রাসবিহারী ঘোষ, এদের মূর্তি নেই কেন আমি বলেছিলাম, কারণ এদের মূর্তি থাকা উচিত। এদের জন্যই ওই বিশ্ববিদ্যালয়টা তৈরি হয়েছে, ছেলেমেয়েরা পড়াশুনো করতে পারছে। আমি কদাচও বলিনি যে লেনিনের মূর্তি ভাঙাকে আমি উৎসাহিত করিনি। এটি একজন বলেছেন মূর্তি ভাঙা খুব খারাপ, তাকে উৎসাহিত না করাই ভালো। না, আমি কোনো অবস্থাতেই উৎসাহিত করি না। সে লেনিন কেন, যে কোনো মূর্তি, কেননা ভাস্কর্যের পেছনে একটা কঠোর পরিশ্রম থাকে। একটা মূর্তি গড়া যে কী পরিশ্রম, যারা গড়েননি তারা বলতে পারবেন না, বুঝতেও পারবেন না, প্রথমত। দ্বিতীয়ত, যারা যাদবপুর ইউনিভার্সিটির 4 নম্বর গেটের লোগো বা এমব্লেম, যে জিনিসটাকে তারা ভেঙেছে, সেটা কারা ভেঙেছে আমরা জানি না। হ্যাঁ, কাদা ছোঁড়াছুড়ি হচ্ছে। এ বলছে যদু, ও বলছে মধু। আমার প্রশ্ন, সেখানে তো সিসিটিভি ছিল, নেই? যদি এত দরিদ্র দশা হয়ে থাকে যে গেটের মধ্যে সিসিটিভিও নেই, তাহলে কিছু বলার নেই। আর যদি সিসিটিভি থেকে থাকে, তাহলে সেখানেই তো পরিষ্কার হয়ে যাবে যে কারা এই অসাধারণ শিল্পকর্মটি নষ্ট করেছে। আর এটি আচার্য নন্দলালের তৈরি বলে এটার একটি আলাদা মাত্রা যেমন আছে, সেরকম এটাও জানতে হবে যে একটি প্রতিষ্ঠানের, একটি দেশের জাতীয় পতাকা তার কাছে যতখানি, দেশের মানুষের কাছে যতখানি মূল্যবান, দেশদ্রোহীদের কথা বাদ দিচ্ছি, যতখানি সম্মানের, একটি প্রতিষ্ঠানের লোগো সেই প্রতিষ্ঠানের প্রত্যেকটি মানুষের কাছে ততখানি মূল্যবান। ইনটেনজেবল প্রপার্টি, এটাকে, এই যে লোগো, এটা পরিবর্তন, বাড়ির মতো ইনটেনজেবল নয়, এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, স্থাবর নয়, ট্যাঞ্জেবল, কিন্তু এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়, কিন্তু এটা এক অর্থে স্থাবর সম্পত্তির মতো ইনটেনজেবল প্রপার্টি। এটা পরিবর্তন হয় না, এটা প্রতীক। এটা চিহ্ন নয়, এটা ওই প্রতিষ্ঠানের প্রতীক, চিহ্ন নয়। সুতরাং এই প্রতীক পতাকার মতন প্রিয়, এই প্রতীককে অগ্রাহ্য করা যায় না। এই প্রতীক যারা ভেঙেছে তাদের অপরাধ ক্ষমনীয় নয়, কিন্তু এই কথাও মনে রাখতে হবে, সিসিটিভি দেখে নেওয়া হোক না, এই ভেঙেছে, ও ভেঙেছে, সে ভেঙেছে, চেঁচামেচি কেন? আর যারা নিশ্চিতভাবে বলছেন অমুকে ভেঙেছে,
তারা যখন জানেন তখন তারা কোর্টে যাচ্ছেন না কেন? যারা ভেঙেছে তাদের সম্বন্ধে যখন জানেন, এফআইআর করে তাদের আইনের হাতে তুলে দিচ্ছেন না কেন? শুধু সমাজ মাধ্যমে চিৎকার করে কী লাভটা হবে? সমাজ মাধ্যমে চিৎকার করে তো কোনো লাভ নেই। বলতে হবে স্পষ্ট করে যে অমুক ভেঙেছে, যদি তারা জানেন। আর না জেনে যদি শুধু কাদা ছোঁড়ার জন্য কাদা ছোঁড়েন, জল ঘোলা করার জন্য জল নাড়েন, তাহলে সেক্ষেত্রে বলার কিছু নেই। আজকে আমার মূল বিষয়ে ফিরে আসি। সে বিষয়টা হলো নেতাজির মহানিষ্ক্রমণ, এবং এই মানুষটির বরাতে কখনোই শান্তি ছিল না এবং বিশ্বস্ত অনুচর পাওয়াও ছিল না। সুভাষচন্দ্র বসু ভারতবর্ষ থেকে তার যে মহানিষ্ক্রমণ, তাকে অনেকে বলে ব্রিটিশের ভয়ে পালিয়ে গিয়েছিল, তারা দেশদ্রোহী, তারা সম্মান করতে জানে না সম্মানীয় ব্যক্তিকে। 1941 সালে মহানিষ্ক্রমণের সময় জানুয়ারি মাসে নেতাজির বিশ্বস্ত পথ প্রদর্শক ও সঙ্গী ভকতরাম তলোয়ার বিশ্বস্ত ছিল না, সে ছিল বিশ্বাসহন্তা, বিশ্বাসঘাতক। সে রহমত খানের ছদ্মবেশ নিয়েছিল। নেতাজি বুঝতে পারেননি যে এই বিশ্বাসঘাতক মানুষটি একই সঙ্গে ব্রিটিশ, সোভিয়েত এবং অক্ষশক্তির বহুমুখী চর বা ডাবল এজেন্ট হিসেবে কাজ করছে। এই বিশ্বাসহন্তা পরবর্তীকালে নেতাজির অনেক গোপন তথ্য ব্রিটিশ গোয়েন্দাদের জানিয়েছিলেন এবং জানিয়েছিলেন অক্ষশক্তিকেও। অক্ষশক্তির অনেক তথ্য জানিয়েছিলেন। এই সময়ে ভকতরাম কমিউনিস্ট ও পাঞ্জাবের কীর্তি কিষাণ পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। এই মানুষটি বামপন্থী ছিলেন। সোভিয়েত, ইটালি, জার্মানি, ব্রিটিশদের কাছে তার কোড নাম ছিল সিলভার। ভাবুন, এই মানুষটাকে আমরা কত ভেবেছি যে ইনি নেতাজিকে পৌঁছে দিয়েছেন। সেই যে সময় নেতাজি পালিয়ে গিয়েছিলেন, কলকাতা রেডিও থেকে ঘোষণা করা হয়েছিল যে তিনি চলে গেছেন। মহানিষ্ক্রমণ, পালিয়ে যাওয়া নয়। সেই মহানিষ্ক্রমণে কাবুলের সাধারণ মানুষ চিৎকার করে বলেছিল, ভাগ্যিয়া রে ভাগ্যিয়া, বঙ্গাল কাসের ভাগ্যিয়া। কিন্তু এই মানুষটি রহমত খান নাম নিয়ে এই পথ প্রদর্শক ভকতরাম তলোয়ার, ইনি ছিলেন বিশ্বাসঘাতক। ভগতরাম একদিকে নেতাজিকে যেমন পৌঁছে দিয়েছিলেন, অপরপক্ষে তার নিজের স্বার্থ ও গুপ্তচর বৃত্তির অংশ হিসাবে নেতাজির পরিকল্পনা ও অক্ষশক্তির গতিবিধি ব্রিটিশ ও সোভিয়েত শিবিরে ফাঁস করে দিয়েছিলেন। যুদ্ধকালীন, তখন জানা যায়নি, অনেক পরবর্তীকালে যুদ্ধকালীন নথি থেকে এই বিষয়গুলো পাওয়া গেছে। বিশ্বাসঘাতকতা সুভাষচন্দ্রের সঙ্গে সবাই করেছে, এমনকি তার অত কাছের মানুষ শাহনওয়াজ খান। সে শাহনওয়াজ খানও ক্ষমতার লোভে স্বাধীন ভারতবর্ষে বলেছিলেন যে হ্যাঁ তাই হোক, ওর বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্রের মৃত্যু হয়েছে। ওদিন কোনো বিমান দুর্ঘটনাই হয়নি। তলোয়ারকারের সঙ্গে দেওয়ালি জেলে বন্দি কমিউনিস্ট নেতা এস.এ. দাঙ্গের নির্দেশ ও পরিচিতির সূত্রে এবং কীর্তি কিষাণ পার্টির নেতা আচার সিং চিনারের মাধ্যমে তলোয়ার নেতাজির সঙ্গে পরিচিত হন এবং তার সঙ্গে কাজ করার সুযোগ পান। তলোয়ার বিভিন্ন সময় আন্তর্জাতিক কমিউনিস্ট ও বামপন্থী রাজনীতির প্রভাবে নানা রাজনৈতিক, গোয়েন্দা ও গুপ্তচর বৃত্তিতে অংশগ্রহণ করেন। ভকতরাম তলোয়ার, মানবেন্দ্রনাথ রায় এবং এম.এন. রায় আর অবনী মুখার্জির মতো প্রথম সারির আন্তর্জাতিক ভারতীয় কমিউনিস্ট নেতার সঙ্গে তার যোগাযোগ ও পরিচয় ছিল, রীতিমতো যোগাযোগ ছিল। এই যোগাযোগ গুপ্তচর বৃত্তি, সীমান্ত পারাপার এবং আন্তর্জাতিক রাজনীতির জটিল সমীকরণের মাধ্যমে পরিচালিত হয়েছিল বা ঘটেছিল। তাহলে ভাবুন, এই মানুষটি নেতাজির, যাকে বিশ্বাস করে নেতাজি মৃত্যুর আগে পর্যন্ত, তার মৃত্যু হয়েছে কবে হয়েছে জানি না, তবে তার জন্ম তারিখ থেকে দিন বিচার করে বলা যেতে পারে
যে তাঁর নশ্বর দেহ অন্তত আর নেই, থাকার কথা না, তাহলে এই সুভাষচন্দ্র জেনে যাননি যে তার সঙ্গে এই তলোয়ার কতখানি বিশ্বাসঘাতকতা করেছিল। সে তার সমস্ত প্ল্যান, সমস্ত কোন কোন পথ দিয়ে তিনি মহানিষ্ক্রমণ পৌঁছাবেন, কোথায় মস্কো যাবেন, সেখান থেকে জার্মানির স্থলপথে দুর্গম পথ অতিক্রম করে, নেতাজি বুঝতে পারেননি, জানতে পারেননি। নেতাজির আবেগ ছিল, মানুষকে ভালোবাসতে জানতেন, মানুষকে বিশ্বাস করতে জানতেন, কিন্তু তলোয়ার যে সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তারা অতি ভয়ানক, তারা বিশ্বস্ততার মূল্য রাখে না। শুধু তাদের সংগঠনের লোক হলেই তাদের কাছে তার মূল্য আছে, নচেত নয়। নেতাজি সম্বন্ধে এই তথ্যটি অনেক দিন পর্যন্ত গোপন রাখা হয়েছিল, এখনও বহু তথ্য গোপন আছে, ক্রমশ কিছু কিছু প্রকাশ পাচ্ছে। আমার জীবদ্দশায় হয়তো সব তথ্য প্রকাশও পাবে না। নমস্কার।